আজ আবার আকাশটা ঢাকছে। এই টিনগুলো যে কবে উড়ে যায়, কিন্তু নতুন টিন কিনতে গেলে তো জমানো টাকায় হাত পড়বে। না 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 না, থাক, টালি দিয়ে কোনো রকমে চালিয়ে দেব। মেম্বার সাহেব, রহিমা বুড়ির কপালে দুঃখ আছে। এক পয়সা খরচ না করার নেশায় নিজের কবর নিজেই খুঁজছেন। কাল দেখলাম ঝুড়ি দিয়ে চালের ফুটো ঢাকছেন, তাও একটা টিন কিনবেন না। কি একটা অবস্থা দেখুন না। আরে করি, মুনার কাছে টাকা মানে যান। গত মাসে আমি নিজে গিয়ে বললাম, চাচি চালটা বদলে দেই, আপনি শুধু মিষ্টি খরচটা দিয়েন। বুড়ি এমন ভাবে লাঠি তুললো যেন আমি উনার গলা কাটতে এসেছি। বুঝলে তো অবস্থাটা? চাচা, দাদি কি আসলেই টাকাগুলো মাটির নিচে পুঁতে রেখেছেন? পাড়ার ছেলেরা বলে উনার ঘরে নাকি জিনের পাহারা দেওয়া সিন্দুক আছে। আমার নানি বলে রহিমা দাদি নাকি দুপুরেও বেশি ভাত খায় না, যদি চাল ফুরিয়ে যায়। ছেঁড়া কাপড় সেলাই করে পরতে পরতে কাপড়ের রঙই বদলে গেছে, তবুও তিনি নতুন শাড়ি কেনেন না। আসলে ওটা অসুস্থতা। একাকী মানুষেরা ভয় পায় যে টাকা ফুরিয়ে গেলে কেউ তাদের দেখবে না। এই নিরাপত্তাহীনতাই ওনাকে এমন নিষ্ঠুর কিপটে বানিয়ে ফেলেছে। ও রাকিব, আরে ও মিতা, তোদের কি স্কুল নেই? এখানে দাঁড়িয়ে আমার বাড়ির মাপ কেন নিচ্ছিস রে? যা এখান থেকে। আমার পেয়ারা গাছে একটা ঠিলও মারবি না বলে দিলাম। দাদি, আমরা তো আপনার ভালোর জন্যই বলছি। খুঁটিটা নড়ছে, ওটা ঠিক না করলে আজ রাতে ঘরের ভেতরেই কাদা জমবে, বুঝলে তো? কাদা জমলে আমার ঘড়ায় ভরে তুলে রাখবো, তাতে তোদের কি রে? তোরা কি ভাবছিস আমি তোদের পয়সা দিয়ে কাজ করাবো? আমার এক পয়সাও নেই, সব মেম্বার আর চৌকিদার লুটে খেয়েছে রে। দাদি, মা অনেক করে বললো আপনাকে দিতে। নারকেল দিয়ে ভাপা পিঠা বানিয়েছে, একটু খেয়েই দেখুন না। পিঠা কেন রে? পিঠার ভেতর কি ঘুমের ওষুধ মিশিয়েছিস? আমি ঘুমিয়ে পড়লে তোরা আমার সিন্দুকটা নিয়ে পালাবি, তাই তো? নিয়ে যা, নিয়ে যা তোর বিষাক্ত পিঠা। আমি চিনি না তোদের। চাচি, ছোট মানুষগুলো আপনাকে শ্রদ্ধা করে। সবাইকে এভাবে চোর ভাবলে চলবেন কি করে? একটু বিশ্বাস করতে শিখুন চাচি। চাচি, আবহাওয়া অফিসের খবর শুনেছেন? কাল রাতে প্রচন্ড কালবৈশাখী হবে। এই ভাঙা নরবরে ঘরে থাকা মানে আত্মহত্যা করা। আপনি আমার গেস্ট রুমে চলুন না। ওরে আমার নবাবের বেটা রে, আমি গেলেই তো আমার ঘরের মেঝে খুঁড়ে ফেলবে, তাই না? আমি নড়ছি না এখান থেকে। আমার সম্পদ আমাকেই পাহারা দিতে হবে। মেম্বার সাহেব, বৃথা চেষ্টা। উনি মরলেও টাকা ছাড়বেন না। যার রক্তে কি প্রেমী, তার বুদ্ধি মাথায় থাকে না, থাকে সিন্ধুকে। মিতা, আমাদের কিছু একটা করতে হবে। কাল রাতে যে মেঘের ডাক শুনলাম, ঝড় আসলেই বাড়ি টিকবে না। চল, আমরা পেছন দিক দিয়ে গিয়ে খুঁটিটা একটু ঠেস দিয়ে আসি। চল চল চল। তোমরা সাবধানে থেকো। আর কালকের ঝড়টা খুব বড় হয়েছে শুনেছি। আমাদের সবার উচিত হবে ওনাকে জোর করে হলেও নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া। হায় হায় রে, সবাই আমার টাকার পাগল, কিন্তু রহিমা বুড়ি থাকতে এক কানা করিও কেউ পাবে না। এই সিন্দুকটাই আমার জীবন, আর এইটাই আমার মরণ। গরিব, অবস্থা খুব বেগতিক, বাতাস বাড়ছে। রহিমা চাচিকে এখনই সরিয়ে আনতে হবে। সাবিনা, তুমিও চলো আমাদের সাথে। চলো চলো। চাচি, ও চাচি, দরজাটা খুলুন বলছি। বাইরে আকাশ একদম কালো হয়ে গেছে, গাছপালা সব ভেঙে যাচ্ছে। আসুক ঝড় তুফান, বেরোবো না। আমি আমার সিন্দুক রেখে একা কোথাও যাব না। তোমরা আমার ঘর দখল করতে এসেছো, তাই না? দাদি, চালের টিন উঠতে শুরু করেছে। সিন্দুকের চেয়ে আপনার জীবন বড়, বেরিয়ে আসুন।
মেম্বার সাহেব, আর কথা বলে লাভ নেই, দরজা ভেঙে ভেতরে ঢুকুন। চালটা এখনই ধসে পড়বে, ভেতরে ঢুকুন। দাদি, দাদি কোথায় আপনি? দাদি, আপনি কি বেঁচে আছেন? চাচি, কোথায় আপনি? রাকিব, জলদি আসো। আলমারি আর চালের নিচে উনি চাপা পড়েছেন, জলদি আসো, জলদি। আমার টাকা, আমার বাক্সটা, ওটা কি ভিজে যাচ্ছে? আগে ওটা ধর। আমার আমার যে সব শেষ হয়ে গেল। কিচ্ছু হয়নি চাচি, আগে আপনি বেরুন, শরীরটাকে বের করতে দিন। সিন্ধুক আমরা আনছি। দাদি, এই যে আপনার সিন্দুক, এটা ঠিক আছে। এবার আপনি শান্ত হন, শান্ত হন। চাচি, এই মরণের মুখে দাঁড়িয়েও আপনি টাকার চিন্তা করছেন? আমরা কি আপনার পর নাকি? মিতা রাকিবরা তো নিজের জীবন বাজি রেখে আপনাকে টেনে বের করলো। আমি আমি ভুল করেছি রে। আজ বুঝলাম এই লোহার বাক্স আমায় বাঁচাতে আসতো না। তোরাই হলি আসল মানুষ। আমরা তো আপনাকে ভালোবাসি দাদি। আপনি শুধু শুধুই আমাদের বকতেন আর আমাদের চোর ভাবতেন। চাচি, এবার তো রাজি। আপনার ঘরটা সরকার অনুদান, আর আমরা সবাই মিলে নতুন করে বানিয়ে দেব। আর আপনার এই টাকাগুলো ব্যাংকে জমা দিন, সেখানেই নিরাপদে থাকবে। ব্যাংক? না বাবা, ব্যাংক যদি আমার টাকা নিয়ে পালিয়ে যায়, আর আমার টাকা আমার কাছেই থাক। তবে মেম্বার, ঘর বানাতে কি আমার বাক্স থেকেই টাকা দিতে হবে? ওরে বাহ, মরণের মুখ থেকে ফিরেও বুড়ির কিপটেমি গেল না। ঘর বানানোর খরচ উনি দেবেন না। উৎসবই হবে চাচা, ভালোবাসার উৎসব। যে ভাঙা বাড়ি আজ ধুলোয় মিশে গেল, সেখানে কাল নতুন ঘর উঠবে। তবে চাচি, কিপটেমিটা একটু কম করলে ভালো হতো না? দাদি, এখন তো আপনার পেয়ারা খেতে দেবেন নাকি? নাকি তখন আবার লাঠি উঁচিয়ে আসবেন? বলুন। পেয়ারা খাবি খা, কিন্তু আমার ডাল ভাঙিস না যেন। ডাল ভাঙলে ফল কম হবে, আর লোকসান আমি সহ্য করতে পারবো না। কিপটে বুড়ি কি অত সহজে ভালো হয় রে? চাচি, বাতাসা তো খাওয়ালেন না, উল্টো মিস্ত্রিদের পাওনা নিয়ে এখনো তালবাহানা করছেন। এরা কিন্তু কাজ ফেলে চলে যাবে। গেলেই বাঁচি। মেম্বার, তুমি জানো না এই মিস্ত্রিটা ইটের ফাঁকে ফাঁকে সিমেন্ট কম দিয়েছে? আমি ওদের কেন পুরো টাকা দেব? চাচি, আমি নিজের চোখে দেখেছি ওরা ঠিকঠাক কাজ করেছে। আপনি শুধু টাকা বাঁচানোর ফন্দি করছেন। এক কাজ করুন, সিন্দুকটা একবারের জন্য হলেও খুলুন না। সিন্দুক খুললে কি বাতাস ঢোকে জানিস? বাতাসের আর্দ্রতায় নোটগুলো যদি নষ্ট হয়ে যায়, তখন কি তুই আমায় টাকা দিবি করিম? দাদি, নতুন ঘরের সামনে কাদা হয়েছে, একটু পরিষ্কার করে দেই। বিনিময়ে আপনার ওই সিন্দুকের ভেতরে কি আছে এক পলক দেখাবেন কি দিদি? খবরদার, খবরদার রাকিব। ওই সিন্দুকের ভেতর জিনের বাদশা বাস করে। ওটার দিকে কোন জোরে যে তাকাবে, তার চোখ টাড়া হয়ে যাবে রে। যা, পরিষ্কার করতে হবে না, শুকিয়ে গেলে এমনিতেই কাদা ছড়ে যাবে। দাদি, আমরা শুনেছি আপনার সিন্ধুকে নাকি ব্রিটিশ আমলের মোহর আছে। ওগুলো তো এখন অনেক দামি, অন্তত একটা বাজারে বেচুন না। মোহর না ছাই, ওগুলো সব পাথর। তোরা শুধু আমার টাকার পেছনে লেগে আছিস কেন? সাবিনা মা, তুমি তো শিক্ষিত, এদের একটু বুঝিয়ে বলো না মা। সঞ্চয় হলো আসল সুখ। সঞ্চয় ভালো চাচি, কিন্তু সেটা যখন কৃপণতায় রূপ নেয়, তখন তা কষ্টের কারণ হয়ে যায়। আপনার ঘর হলো, টিন হলো, এবার অন্তত একটা নতুন বিছানা তো কিনুন। তোষকটা তো ছিঁড়ে তুলো বেরিয়ে গেছে। আরে না না না, এই তুলোর গন্ধই আলাদা। নতুন তোষক কিনলে রাতে ঘুম হবে না। টাকা তো আর গাছে ফলে না সাবিনা, ওটা ধরে রাখতে হয়। চাচি, এবার কিন্তু আমি আসবো না।
যদি পরের ঝড়ে আপনার ঘরের খুঁটি নড়ে, নিজের টাকা থাকতেও যদি কেউ এমন কষ্ট করে তাকে সাহায্য করা বৃথা। রাগ করো না মেম্বার সাহেব, শোনো, টাকা হলো হাতের ময়লা। আমি ময়লাগুলো জমিয়ে রাখি যাতে তোমাদের হাত নোংরা না হয়। আমি তো তোমাদের ভালোই চাই। বাহ, চাচি তো দেখি এখন দার্শনিক হয়ে গেছেন। ময়লা জমানোর কি অদ্ভুত যুক্তি। দাদি, আমি কিন্তু একটা পেয়ারা পেরেছি। আপনার সিন্দুক পাহারার ফি হিসেবে এটা আমার পাওনা। ওরে চোর, ওরে ডাকাত, আমার 5 টাকার পেয়ারা সাবার করে দিলি। রাকিব, তোর বাপের নামে এই পেয়ারার দাম লিখে রাখলাম, ঈদের সময় আদায় করে নেব। দাদি, আপনার এই হিসেবের খাতা তো শেষ হবে না। আমরা বুড়ো হয়ে যাব, কিন্তু আপনার সিন্ধুকের টাকা আর শেষ হবে না। টাকা কি শেষ করার জন্যে রে পাগলি? টাকা হলো দেখার জন্যে। রাতে যখন সবাই ঘুমায় আমি তখন সিন্দুক খুলে নোটের গন্ধ নিই। ওই গন্ধে দুনিয়ার সব সুগন্ধি হার মানে রে। চলো সবাই, উনি টাকার গন্ধ নিয়ে সুখে থাকুক। তবে চাচি, মাঝে মাঝে একটু ভালো মন্দ খাবেন, অন্তত শরীরের দিকে তাকিয়ে নিজের যত্ন নেবেন। ভালো খাবার খেলে পেট ভার হয়, তখন ডাক্তার ডাকতে হবে। তার চেয়ে মুড়ি আর জল অনেক ভালো। যা সবাই, এখন বাড়ি যা, সন্ধে হতে চললো যে। আমি প্রদীপ জ্বালানোর তেল খরচ করতে পারবো না। জামাল চাচা, করিম চাচা, জলদি আসেন। দাদির শরীর কেমন যেন নীল হয়ে যাচ্ছে, ওরা নিঃশ্বাস আটকে আসছে। ওরে আল্লাহ, এ তো নারী পাওয়া যাচ্ছে না। ও চাচি, রহিবা চাচি, চোখ খুলুন, চোখ খুলুন, রহিবা চাচি। সিন্দুক, সিন্দুকটা, সাবিনা, সিন্দুকের চাবি বালিশে। আর নেই, চাচি আমাদের ছেড়ে চলে গেছে। সিন্দুকটা আঁকড়ে ধরে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আরে, হাসপাতালে নেওয়ার সময়টুকু দিলেন না। নিজের ঘরে নিজের সিন্দুকের ওপরেই প্রাণটা গেল। দাদি, ও দাদি, আমাদের আরেকবার বকুন। বলুন, বলুন যে আমরা চোর। এভাবে এভাবে কেন চুপ হয়ে গেলেন দাদি? রাকিব, গ্রামের লোকজনকে খবর দে, রহিবা চাচি আর নেই। এই উঠানেই উনার শেষ বিদায়ের ব্যবস্থা করতে হবে। বুড়ি মানুষটা বড় কিপটা ছিল ঠিকই, কিন্তু উনার উপস্থিতি ছাড়া এই গ্রামটা এখন কেমন জানি খা খা লাগতাছে। এই যে দিন দেখুন, শেষ পর্যন্ত চাবিটা ওনার হাতেই ধরা ছিল, অথচ এই টাকাগুলো ওনার কোনো কাজই এলো না। ওনার ডাল ভাত খাওয়ার অভ্যাস, ছেঁড়া শাড়ি পরা, সব আজ স্মৃতি হয়ে গেল। চাচি, আজ আপনার সিন্দুক আছে, কিন্তু আপনি নেই। দাদি বলতেন পেয়ারা খেলে লোকসান হবে। আজ পেয়ারাগুলো পেকে মাটিতে পড়বে, বকার মতো আর কেউ রইল না, কেউ না। দাদি, দাদি কোনোদিন মন খুলে আসেনি টাকার মায়ায়। আজ মায়া কাটিয়ে চলে গেলেন তিনি। আমরা কি ওনাকে ক্ষমা করতে পারবো? চাচি আমাদের শিখিয়ে গেলেন, টাকা কবরে যায় না। ওনার সিন্দুকের টাকা দিয়ে আমরা গ্রামের এতিমদের জন্য একটা খাওয়ার ব্যবস্থা করব, যাতে ওনার আত্মা শান্তি পায়। চলুন দাদিকে শেষবারের মতো বিদায় জানাই। এই ভাঙা বাড়ির মায়া ত্যাগ করে উনি আজ আসল বাড়িতে চলে গেছেন। আকাশ, আর কতক্ষণ ধরে ঘরের ভিতরে বসে থাকবে বলো তো? সকালের মিষ্টি রোদটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাড়াতাড়ি বাইরে এসো, নিজের চোখে একবার দেখে যাও
আমাদের বাগানের আমগুলো রাতারাতি কত বড় আর সুন্দর হয়েছে। এই তো আমি চলে এসেছি কুসুম। এত সকাল সকাল চিল্লাপাল্লা করার কি আছে বলো তো? আমি তো ঘরের ভেতরে বসে ব্যবসায়ীদের সাথে ফোনে কথা বলছিলাম। আসলে এবছর আবহাওয়াটা খুব ভালো ছিল, তাই আমাদের বাগানে এমন বাম্পার ফলন হয়েছে। চিল্লাবো না, আমাদের গত কয়েক বছরের অক্লান্ত পরিশ্রম আর চোখের জল যে সার্থক হয়েছে। লোকে যখন আমাদের নিয়ে হাসাহাসি করতো, তখন শুধু আমরাই জানতাম আমাদের মনের ভেতরে কি কষ্ট আর কি স্বপ্ন ছিল। দেখো, সব গাছের ডালে আমের ওজনে একেবারে ভেঙে পড়ছে। সত্যি কুসুম, তুমি একদম ঠিক বলেছ। এই খাটাখাটনি এবার বৃথা যাবে না। বাজারে এবার আমাদের বাগানের আমের খুব ভালো দাম পাওয়া যাবে গো। আমাদের সব ধার দেনা এবার শোধ হয়ে যাবে। ওই সবুজ বাগানটাই তো এখন আমাদের আসল ঘরবাড়ি, আমাদের ভালোবাসার সোনার সংসার। এই গাছগুলোর ছায়ায় আসলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। মনে হয় পৃথিবীর সব সুখ এই বাগানের ভেতরেই লুকিয়ে আছে। ওহো আকাশ বাবা, কুসুম মা আমার একদম ঠিক কথা বলেছে। তোমরা দুজনে মিলে এই মাটির বুকে যে স্বপ্ন বুনেছিলে, আজ নিজ হাতে তোমাদের সেই ভালোবাসার ফল দিয়েছেন। এই বাগানের মাটির প্রতিটি কণা জানে তোমাদের কতটা ত্যাগ জড়িয়ে আছে এখানে। চাচা, আপনি এসব কি বলছেন? সব আপনার দোয়া আর সঠিক নির্দেশনার ফল। আপনি যদি দিনরাত এক করে আমাদের পাশে ছায়ের মতো না দাঁড়িয়ে থাকতেন, তবে আমি শহরের একলা নরম ছেলে এই বিশাল বাগান কোনোদিনও সামলাতে পারতাম না। ওরে বাবা আকাশ, তুমি আমাকে বারবার পর করে দিচ্ছ কেন বলো তো? এই বাগান তো শুধু তোমার আর কুসুমের নয় বাবা। এই গাছগুলোকে আমি নিজের হাতে ছোট থেকে বড় করেছি। যতদিন বেঁচে আছি, এই বুড়ো মানুষটা তোমাদের এই বাগানের পাহারাদার হয়েই থাকবে, বুঝলে? কুসুমাপা, ও কুসুমাপা, আমাকে এক্ষুনি একটা বড় দেখে পাকা আম পেড়ে দাও তো। লক্ষ্মী আপা, আমি কতক্ষণ ধরে গাছের আড়ালে বসে বসে তোমাদের সব কথা শুনছি, অথচ আমার খিদের কথা কেউই ভাবছো না। এই রে, আমাদের বাগানের 1 নম্বর আম চোর আবার সকাল সকাল এসে হাজির হয়েছে। দাঁড়া দুষ্টু মেয়ে, আজ তোকে আমি আম চুরির অপরাধে একদম আচ্ছা করে বকে দেব। তবে তুই যখন এত সুন্দর করে আবদার করছিস, তোকে আজ আমি নিজের হাতে গাছের সব থেকে মিষ্টি আমটা দিচ্ছি। একটু দাঁড়া। আমি চোর নই আপা, আমাদের ক্লাসের সব বান্ধবীরা বলেছে তোমার বাগানের আম নাকি সব থেকে মিষ্টি আর রসালো হয়। আজ একটা নিয়ে গিয়ে ওদের সবাইকে দেখিয়ে দেব, একদম হিংসে বাড়িয়ে দেব। আকাশ ভাইয়া তো পৃথিবীর সব থেকে ভালো ভাইয়া, আমাকে জলদি একটা আম পেড়ে দাও না। আচ্ছা ঠিক আছে মিনু, তোকে আজ আমি নিজের হাতে সবচেয়ে বড় আর মিষ্টি আমটা পেরে দিচ্ছি। তুই পেট পুরে খাবি, কিন্তু সাবধান, বাগানের কোনো গাছের ক্ষতি করবি না বা ডাল ভাঙবি না বলে দিলাম। ইয়ে, আজ আমি মনের সুখে পেট পুরে আম খাবো, আর বন্ধুদের বলবো এটা আমার কুসুম আপার বাগানের সব থেকে বড় আম। আমি প্রতিদিন এই বাগানে আসবো, আর কেউ আমাকে আটকাতে পারবে না, বুঝলে? কি হে আকাশ বাবাজি, বাগানে তো দেখছি এবার ইলাহি কাণ্ড ঘটিয়ে ফেলেছো। চারিদিকে শুধু আম আর আম, চোখে তো আর ধরছে না। গ্রামের ছোট ছোট ছাওয়াল পাওয়ালরা বলা বলি করছে যে শহরের আকাশ নাকি এবার কোটি টাকার আম বিক্রি করবে। জি মতিন মাতব্বর সাহেব, আসলে আমাদের দিনরাতের কঠোর পরিশ্রমে এবার বেশ ভালো ফলন হয়েছে। আশা করছি এবার বাজারে নিয়ে গেলে ভালো দাম পাবো এবং আমাদের গত কয়েক বছরের কষ্ট সার্থক হবে। তা বাগান তো তুমি নিজের মনের মতো করে ভালোই সাজিয়েছো, কিন্তু তুমি তো শহরের চশমা পরা নরম ছেলে। এই গ্রামের মানুষের কুটিলতা আর চক্রান্ত সামলানোর ক্ষমতা তোমার নেই বাবাজি। একা এত বড় বাগান সামলাতে পারবে তো, নাকি মাঝখান থেকে সব চুরি হয়ে যাবে? আমরা সততার সাথে কঠোর পরিশ্রম করেছি মাতব্বর সাহেব। চোরের ভয় আমরা তেমন একটা করি না। যারা অন্যায় করে তাদের মনে ভয় থাকে। আমরা আমাদের মাটিকে বিশ্বাস করি, মাটি আমাদের ঠকাবে না। অত সহজ নয় বাবাজি। জমি জমা সামলানো তোমার মতো ছেলের কাজ নয়।
আমার আগের নগদ টাকার প্রস্তাবটা আরেকবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। আমি তোমাকে এককালীন মোটা টাকা দিয়ে দেব, তুমি এই বাগান আমার নামে লিখে দিয়ে শান্তিতে শহরে ফিরে যাও। আকাশ, ওই লোভী লোকটা আবার আমাদের এখানে কেন এসেছে বলো তো? ওর চোখের চাউনি আমার একদম ভালো লাগছে না। ওকে এক্ষুনি চলে যেতে বলো। ও এর আগেও আমাদের বাগানে কম দামে কিনে নেওয়ার জন্য কত রকমের ভয় দেখিয়েছে। আমাদের এত কষ্টের বাগান আমরা কেন বিক্রি করব বলো তো? মুখ সামলে কথা বলো বৌমা। গ্রামের মাতব্বরের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার বাপের বাড়ি থেকে শিখিয়ে দেয়নি? আকাশকে আমি একটা ভালো প্রস্তাব দিতে এসেছি, আর তুমি মাঝখান থেকে এসে ঝগড়া বাঁধাচ্ছ। মাতব্বর সাহেব, আমার স্ত্রী একদম ঠিক কথাই বলেছে। আমি আপনাকে আগেও পরিষ্কার ভাষায় জানিয়েছি এবং আজও শেষবারের মতো বলছি, এই বাগান আমার স্বপ্ন। এটা আমি কোনো মূল্যে, কোনো টাকার লোভে বা কোনো হুমকির মুখে পড়ে কারো কাছে বিক্রি করব না, কিছুতেই না। অতিরিক্ত অহংকার কিন্তু মানুষের পতনের কারণ হয় আকাশ বাবাজি, এটা ভুলে যেও না। এই গ্রামে শান্তিতে বাস করতে হলে আর ব্যবসা করতে হলে মাতব্বরের কথার অবাধ্য হতে নেই। আমার কথা অমান্য করলে পরেই কিন্তু চোখের জল ফেলে পস্তাতে হবে, তখন আর সময় পাবে না। বাবা আকাশ, আমার মন কিন্তু একদম সায় দিচ্ছে না। মতিন মাতব্বরের স্বভাব আমি ছোটবেলা থেকে চিনি। ও অত্যন্ত চতুর আর লোভী প্রকৃতির মানুষ, সহজে কোনো শিকার হাতছাড়া করার পাত্র নয় ও। আমাদের এখন থেকে খুব সাবধানে থাকতে হবে রে। ও কি করতে পারে বলে মনে হয় আপনার চাচা? ও তো আর জোর করে আমাদের বাগান দখল করতে পারবে না। দেশের আইন আদালত আছে, আমরা তো কোনো অন্যায় করিনি। ও বড়জোর আমাদের সাথে কথা বলা বন্ধ করতে পারে। তুমি এখনো সরল মনের মানুষ বাবা, তাই শয়তানের চক্রান্ত বুঝতে পারছো না। তুমি আজ সবার সামনে ওর মুখের ওপরে যেভাবে না করে দিলে, তাতে ওর অহংকার খুব বেড়ে গেল। অহংকারে বড্ড আঘাত লেগেছে বলতে পারো। ও নিশ্চয়ই সোজা আঙুলে ঘি তুলবে না, আমাদের কোনো বড় বড় ক্ষতি করার ফোন দিয়ে আসছে। কিন্তু এই বাগান যদি ওর ভয়ে বা হুমকির কারণে আজ বিক্রি করে দেই, তবে আমি আর কুসুম এই দুনিয়ায় মুখ উঁচিয়ে বাঁচবো কি করে? এই মাটির সাথেই তো আমাদের জীবনের সব সুখ দুঃখ জড়িয়ে গেছে। আমি মরে যাব, তবু এই বাগান আমি ওই শয়তানের হাতে তুলে দেব না। তুমি একদম ভেঙে পড়ো না বাবা আকাশ, তুমি একা নও। তোমার সাথে এই বুড়ো রহমত আছে। যতদিন আবার এই শরীরে এক ফোঁটা রক্ত আছে, আমি বেঁচে থাকতে তোমার ওই সোনার বাগানের এক ফালি পাতার ক্ষতিও কেউ করতে পারবে না। এটা আমার প্রতিজ্ঞা। আকাশ ভাইয়া, রহমত চাচা, তোমরা এখানে বসে কি গল্প করছো? জলদি ওদিকে এসো। ওদিকে সীমানার বেড়ার কাছে মতিন মাতব্বরের দুজন অচেনা লোক কেমন যেন সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে। কি বলিস মিনু? এত হাঁপাচ্ছিস কেন? শান্ত হয়ে বল, তারা সেখানে ঠিক কি করছে? মতিন মাতব্বরের লোক আমাদের সীমানার কাছে এসেছে মানে? এ তো লক্ষণ ভালো নয় রে। হ্যাঁ ভাইয়া, আমি গাছের আড়াল থেকে দেখলাম তাদের হাতে বড় বড় বোতল আছে। তারা চারিদিকে তাকাচ্ছে। আমার মনে হয় তারা কোনো ভালো উদ্দেশ্যে এখানে আসেনি। তোমরা জলদি চলো, নয়তো ওরা কোনো ক্ষতি করে ফেলবে। কি বলিস? চল তো দেখি তারা সেখানে কি করার চেষ্টা করছে। এত বড় সাহস ওদের! দিনের আলো শেষ না হতেই তারা আমাদের বাগানে হারা দেওয়ার চেষ্টা করছে। চাচা, আপনি লাঠিটা হাতে নিন, আজ ওদের হাতে নাতে ধরতে হবে। চলো বাবা আকাশ, আমিও তোমার সাথে আছি। আজ আমিও দেখে নিতে চাই কে কার ঘাড়ের ওপর কটা মাথা থাকলে আমার সন্তানের মতো বড় করা এই আম বাগানে হাত দিতে আসে। মিনু, তুই এখানে কুসুমের কাছে ঘরের ভেতরে চলে যা, আর আমরা গিয়ে দেখছি। চাচা, এই দেখুন তাদের জঘন্য কাণ্ড। এরা আমাদের গাছের গোড়ায় ঢালার জন্য তীব্র বিষ নিয়ে এসেছিল। এরা যদি এই বিষ গাছের গোড়ায় ঢেলে দিত, তবে আগামীকাল সকালের মধ্যে আমাদের এই বাগানের অর্ধেক গাছ মরে শুকিয়ে কাঠ হয়ে যেত। ওহ, এতটা নীচ আর অমানুষ হতে পারে মানুষ? ওই মতির মাতব্বর খুব অমানুষ। নিজের সামান্য স্বার্থ আর লোভের জন্য
এই অবলা জীবন্ত গাছগুলোর গায়ে বিষ দিতে ওর হাতটা একবারও কাঁপলো না। যে গাছ মানুষকে ফল দেয়, ছায়া দেয়, তাকে মেরে ফেলার চেষ্টা করছে। ওর ধ্বংস অনিবার্য। ওগো, এখন আমাদের কি হবে বলো তো? ওরা তো আজ আমাদের দেখে পালিয়ে গেল, কিন্তু গভীর রাতে যখন আমরা ঘুমিয়ে পড়বো, তখন যদি ওরা আবার এসে অন্য কোনো দিক থেকে বিষ দিয়ে যায়, তবে তো আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। কুসুম, তুমি এভাবে কেঁদে নিজের মনকে দুর্বল করো না। আমরা কোনো অন্যায় করিনি, কারো ক্ষতি করিনি, তাই অন্যায়ের কাছে এভাবে ভয় পেয়ে মাথা নত করব না। আজ রাত থেকে আমরা আর ঘরে ঘুমাবো না। আমি আর রহমত চাচা পালাক্রমে এই বাগানের চারপাশ পাহারা দেব। কিন্তু আমাদের এত বছরের স্বপ্ন, এত কষ্টের সংসার ওরা এক রাতেই শ্মশান বানিয়ে দেবে। আমার খুব ভয় করছে গো। এই লোকটা আমাদের কোনো দিন শান্তিতে বাঁচতে দেবে না। কোনো একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে। আকাশ ভাইয়া, তুমি মোটেও চিন্তা করো না। কুসুম আপা, তুমি কাঁদবে না একদম। আমি আর রহমত চাচা আজ রাত থেকে বড় লাঠি হাতে তোমার এই বাগান পাহারা দেব। আমি ছোট হতে পারি, কিন্তু আমার অনেক সাহস। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আবার লক্ষ্মী বাবিলু, তুমি একদম বীরের মতো কথা বলেছ। আমরা সবাই একজোট হয়ে লড়াই করব। আমরা সবাই মিলে আমাদের এই পবিত্র সংসার আর ভালোবাসার বাগানকে নিজেদের বুক দিয়ে পাহারা দিয়ে বাঁচিয়ে রাখব। আকাশের কোনো চিন্তা নেই, অন্যায় কখনো সত্যের ওপর জয়ী হতে পারে না। ঠিক বলেছেন চাচা, আজ রাত থেকে আমাদের আর এক মুহূর্তও অসতর্ক হওয়া চলবে না। আজ রাত থেকে আমাদের আসল যুদ্ধ শুরু। দেখি কার কত বড় সাহস যে আমাদের বাগানে পা রাখে। চাচা, রাত তো প্রায় শেষ হতে চলল। আপনি অনেক বয়স্ক মানুষ, সারাদিন অনেক খাটুনি গেছে আপনার। এবার আপনি ঘরে গিয়ে অন্তত 2 ঘন্টার জন্য একটি চোখ বন্ধ করে জিরিয়ে নিন না। বাকি রাতটুকু আমি দেখছি। না বাবা আকাশ, এই মুহূর্তে আবার চোখে কোনো ঘুম নেই, আর শরীরেও কোনো ক্লান্তি বাঁধছে না আমার। মতির মাতব্বরের হিংস্র আর চতুর লোকগুলো কখন যে কোন দিক দিয়ে এসে আমাদের ওপর হানা দেবে তার কোনো বিশ্বাস নেই। আমাদের একটু অসতর্ক হওয়া যাবে না আমাদের বাবা। তোমরা দুজনেই অনেকক্ষণ ধরে অবিরাম হেঁটে চলেছ, কপালে ঘাম জমে গেছে। এই নাও, আমি রান্নাঘরে গিয়ে ফ্লাক্সে গরম গরম আদা চা বানিয়ে এনেছি, সাথে কিছু মুড়িও আছে। তোমরা দুজনে এখানে গাছের নিচে বসে একটু চা খেয়ে নাও, শরীরটা চাঙ্গা লাগবে। সত্যি কুসুম, এই মাঝরাতে তোমার হাতের 1 কাপ গরম আদা চা যেন আমাদের শরীরে নতুন শক্তি এনে দেবে। তুমি আমাদের জন্য এত রাত পর্যন্ত জেগে কষ্ট করছো, নিজের শরীরের দিকে একটু তাকাচ্ছ না। আমি সত্যি খুব ভাগ্যবান তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। তোমরা এই বাগানের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এত বড় একটা লড়াই করছো, আর আমি ঘরের ভেতরে বসে আরাম করব? আমি তো আর পর নই আকাশ। আমাদের এই সুখের সংসার বাঁচানোর দায়িত্ব আমারও সমান। বাহ কুসুম, বাহ, আবার একদম ঠিক সময়ে গরম চা এনেছে। ওর হাতের 1 চুমুক চা খেলে শরীরের সব ক্লান্তি আর রাতের ঘুম এক নিমেষেই দূর হয়ে যায়। আকাশ বাবা, তুমি সত্যি ভাগ্য করে এমন লক্ষ্মী বউ ঘরে এনেছ। নাও বাবা, চাটুকু জলদি খেয়ে নাও। সত্যিই চাচা, কুসুম পাশে আছে বলেই আমি এত বড় সংকট সামলানোর সাহস পাই। ও আমার শক্তি, আমার জীবনের সবচেয়ে বড় ভরসা। এই চা খেয়ে আমার শরীরের সব ক্লান্তি একদম দূর হয়ে গেছে। আকাশ ভাইয়া, রহমত চাচা, তোমরা চা খাওয়ার গল্প করা বন্ধ করো আর জলদি আমার দিকে এসো। ওদিকে বড় আম গাছটার নিচে কালো কাপড় পরে 4 জন লোক বড় করাতের কুড়াল নিয়ে বেড়া কেটে ভেতরে ঢুকছে। কি হয়েছে বিলু, এত রাতে চিৎকার করছিস কেন? সত্যি বলছিস নাকি আবার কোনো স্বপ্ন দেখছিস? না চাচা, আমি হারিকেনের আরো আড়াল করে নিজের চোখে ওদের দেখে এসেছি। ওরা গাছ কাটার জন্য এগিয়ে আসছে, বড় বড় করাত নিয়ে আমাদের সবচেয়ে ভালো গাছটা কাটার চেষ্টা করছে। তোমরা জলদি চলো। কি, ওরা গাছ কাটার জন্য এগিয়ে আসছে? এত বড় দুঃসাহস ওদের! চাচা,
আর এক মুহূর্তও দেরি করা যাবে না। লাঠিটা শক্ত করে ধরুন, আজ ওদের শেষ দেখে ছাড়বো। খবরদার মতিন মাতব্বর, একদম যে যেখানে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো। এক পা নড়লে আজ কারোই মাথা আস্ত থাকবে না। হাত থেকে ওই চোরের করা তার কুড়াল এক্ষুনি মাটিতে ফেলে দাও। চোরের মতো মাঝরাতে মুখ ঢেকে আমাদের আম বাগান কাটতে এসেছো? আরে আমবাবু আকাশ, এত রাতেও তোমরা বাগানে পাহারা দিচ্ছ? ঘুমাওনি দেখছি। তা আমি ভাবলাম তোমাদের বাগানটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাই তোমাদের উপকারের জন্য গাছগুলো কেটে একটু পরিষ্কার করে দিই। গাছ কাটছি, এতে তোমাদের এত রাগ করার কি আছে? চোরের মতো মাঝরাতের অন্ধকারে মুখ ঢেকে অন্যের বাগানের গাছ কাটতে এসেছো, আবার সামনে দাঁড়িয়ে মুখে বড় বড় কথা বলছো। সামান্যতম লজ্জাবোধ কি তোমার অবশিষ্ট নেই মতিন? যে গাছগুলোকে আমি নিজের সন্তানের মতো বড় করেছি, আজ সেগুলোকে হাত দিতে এসেছো? অনেক হয়েছে তোমাদের লেকচার। এই বুড়ো আর শহরের ছেলের সাহস তো কম না দেখছি। আমার সামনে দাঁড়িয়ে আমাকেই হুমকি দিচ্ছে। এই বেটাদের আজ উচিত শিক্ষা দিতে হবে। ধর ওদের, আজ রাতে একটা কেউ যেন আস্ত রাখবি না। বাগান সাফ করে দাও। দেখি কার কত বড় সাহস, কার পিঠে আজ লাঠির বাড়ি পড়বে। আয়, আমরা আমাদের রক্ত দিয়ে হলেও এই বাগান রক্ষা করব। তোদের মতো চোরদের ভয় পাই না। আজ তোদের একদিন কি আমাদের একদিন। গাছের গায়ে হাত দিলে কেটে টুকরো করে ফেলবো। অনেক অন্যায় সহ্য করেছি মতিন, আর নয়। আজ তোকে মেরেই ছাড়বো তোকে আজ। দূর হ শয়তানের দল, আমার বুকে শেষ রক্তবিন্দু ঢেলে দেব, তবু আমার সন্তানের মতো সাজানো বাগানে আগুন দিতে একটা গাছও কাটতে দেব না। তোদের মতো লোভী মানুষের আমি আজ এই আগুনে পুড়িয়ে ছাই করে দেব। যদি জানের মায়া থাকে তবে এক্ষুনি পালা। আরে এই ছুরি আবার মশাল নিয়ে আসছে কেন? ওর গায়ে আগুন দিয়ে দে। ধরো কেউ, কোনো দয়া দেখাবি না। চোর চোর, বাগানে ডাকাত এসেছে। গ্রামের সব কাকা জেঠেরা লাঠি আর টর্চ লাইট নিয়ে জলদি ছোট। মতিন মতবর তার গুন্ডা নিয়ে আমাদের বাগান কেটে ফেলছে। আমাদের আকাশ ভাইকে মেরে ফেললো। তোমরা জলদি ছুটে এসো। চোর ধরো, ডাকাত ধরো। চোর পালালো, সবাই লাঠি নিয়ে জলদি ছোট। ডাকাত ধরো। ওই দেখো গ্রামবাসীরা টর্চ নিয়ে ছুটে আসছে। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে। গ্রামের সর্বস্তরের ভাইয়েরা আমার, আপনারা নিজের চোখে এই প্রমাণগুলি দেখুন। এই মতিন মাতব্বর কিভাবে রাতের আধারে চোরের মতো এসে আমাদের এই পুরো বাগানটাতে বিষ ঢেলে দিয়ে ও কেটে ধ্বংস করে দিতে চেয়েছিল। সে নিজে তার গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদের ওপর হামলা করেছে। ছি ছি, আমাদের গ্রামের মাতব্বর হয়ে, এত বড় মানি লোক হয়ে মতিন এত বড় নীচ, লোভী আর অমানুষের মতো কাজ করতে পারলো। অন্যের এত সুন্দর ফলের বাগান রাতের অন্ধকারে কেটে ফেলার চেষ্টা। আমরা এই জঘন্য অপরাধের কঠিন বিচার চাই। ভাইরা, এই সবুজ আম বাগানটা কিন্তু শুধু আকাশের একার সম্পদ না। এখান থেকে প্রতি বছর আমাদের পুরো গ্রামের মানুষ সবচেয়ে ভালো আর ফরমালিন ছাড়া আম পায়। গ্রামের অনেক গরিব মানুষের কর্মসংস্থান হয়। আমাদের সবার উচিত এই প্রকাশ্য অন্যায় বিরুদ্ধে এক হওয়া। একদম ঠিক কথা রহমত ভাই। আজ আকাশদের ক্ষতি হলে কাল আপনাদের ফসলের জমিও নিরাপদ থাকবে না। আমরা আকাশ আর রহমতের পাশে আছি। এই লোভী শয়তানের বিচার আমাদের গ্রামের আদালতেই হবে। আকাশ বাবা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে তুমি এবারের মতো ক্ষমা করে দাও। আমি তীব্র লোভের বশে মাথা ঠিক রাখতে পারিনি। শয়তানের বুদ্ধিতে পড়ে আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে বাবা। রহমত ভাই, তুমি তো আমার বড় ভাইয়ের মতো, আমাকে মাফ করে দাও। গ্রামের মানুষের সামনে ক্ষমা চাও মতিন। নিজের স্বার্থের জন্য তুমি অন্ধ হয়ে গিয়েছিলে। এই গ্রামের মানুষ তোমাকে সম্মান দিয়েছিল, আর তুমি তাদের সাথেই বেইমানি করলে। তোমার মতো মানুষের কোনো ক্ষমা নেই। মুখ সামলে কথা বলুন মতিন মাতব্বর। ক্ষমা তো প্রকৃত আপনাকে কোনোদিন করতো না। যদি কাল রাতে আমাদের এই ছায়ার মতো গাছগুলো আপনি কেটে ফেলতেন, আপনার মতো মানুষের ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা নেই।
আর কোনোদিন এমন ভুল হবে না মা। আমি আমার পাপের শাস্তি হাতে নাতে পেয়ে গেছি। গ্রামের মানুষের সামনে আমার সব সম্মান ধুলামাটি হয়ে গেছে। আমি নিজের লজ্জিত মুখ আর কাউকে দেখাবো না। আজই আপনার শেষ সতর্কবার্তা। এরপর যদি কোনোদিন এই বাগানের সীমানায় আপনার পা পড়েছে, তো চোখ তুলে তাকিয়েছেন তবে পা কেটে নেব। আমাদের বাগান থেকে এক্ষুনি দূর হন আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করুন। আমি লজ্জিত। আমি আমার সব জমি জমা বিক্রি করে আজই এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য অন্য শহরে চলে যাচ্ছি। আমার জন্য আর এই গ্রামে কেউ অশান্তিতে পড়বে না। কুসুম, আজ আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমাদের নিজেদের হাতের, নিজেদের ঘাম আর রক্তে ভেজা প্রথম চালানের এই মিষ্টি আমগুলো আজ বড় ট্রাকে করে সরাসরি শহরে যাচ্ছে। শহরের বড় বড় শোরুমের মালিকেরা আমাদের আম কেনার জন্য অগ্রিম টাকা পাঠিয়েছেন। আমাদের প্রতিদিনের পবিত্র স্বপ্নর ভালোবাসা জয় হলো আকাশ। এই সবুজ বাগানটা এখন আর শুধু গাছপালা নয়, কোনো ব্যবসার জায়গা নয়। এটা সত্যি আমাদের বুক দিয়ে আগলানো ভালোবাসা আর সুখের সংসার। এখানে আমরা গাছেদের সাথে কথা বলি, মাটির গন্ধ শুকি। আমাদের সততা, ধৈর্য আর কষ্টের সঠিক ফল আজ আমাদের হাতে দিয়েছেন বাবা। এই বাগানের প্রতিটি আমে আমাদের এই গ্রামের মানুষের দোয়ার ভালোবাসা আছে। মতির মাতব্বরের মতো শয়তানরা আসে আর ধ্বংস হয়ে যায়, কিন্তু মাটির মায়া কোনোদিনও শেষ হয় না। সব আপনার জন্য সম্ভব হয়েছে চাচা। আপনি আমাদের পাশে না থাকলে এই আনন্দ আমরা কোনোদিনও দেখতে পেতাম না। এই আনন্দ আমাদের জীবনে চিরকাল অক্ষুণ্ণ থাকুক এবং আমাদের এই ভালোবাসা আরো দীর্ঘ হোক। ও আকাশ ভাইয়া, তুমি কিন্তু নিজের মুখে কথা বলতে ভুলে যেও না। এবার আম বিক্রির অনেক টাকা হাতে এলে আমাকে কিন্তু হাটের সবচেয়ে সুন্দর টকটকে লাল রঙের পরিজামাটা কিনে দিতে হবে, আর সাথে অনেকগুলো মিষ্টি চকলেটও দিতে হবে। আরে আমার লক্ষ্মী বোন মিনু, তুই আম চুরি না করলেও এই বাগানের সব আম তোর জন্য সব সময় খোলা আছে। আর শুধু একটা লাল জামা আর চকলেট কেন, এবার শহর থেকে যখন বড় ট্রাক ফিরে আসবে তোর জন্য অনেক সুন্দর সুন্দর পুতুল আর অনেক খেলনাও আসবে। তাহলে আমি আর কোনোদিন বাগান থেকে আম চুরি করব না। আমি প্রতিদিন এই বাগানে পাহারা দেব, আর আকাশ ভাইয়ের সব আম ভ্যান গাড়িতে তুলে দেব। আকাশ ভাইয়া পৃথিবীর সব থেকে ভালো ভাইয়া। মাটির গভীর মায়া আর আমাদের পবিত্র ভালোবাসায় জড়ানো এই আম বাগানের সংসার যেন চিরদিন এমন হাসি খুশি থাকে, শান্তি, আনন্দ আর একতার আলোয় ভরে থাকে। কোনো লোভ বা হিংসা যেন আমাদের এই সবুজ মায়াকে আর কোনোদিন স্পর্শ করতে না পারে। হ্যাঁ কুসুম, তুমি একদম ঠিক বলেছ। আমরা সবাই মিলে এই বাগানের ছায়ায় সারা জীবন একসাথেই ভালোবেসে বাঁচবো। এই মাটির মায়া আর এই আম বাগানের সংসার আমাদের অহংকার, আমাদের জীবন।